নমস্কার, সোজা কথায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা যে পৃথিবীতে রয়েছি সেই পৃথিবী আমাদের বাসযোগ্য ছিল, তাকে কিন্তু আমরা ইতিমধ্যে জঞ্জালে ভরিয়ে ফেলেছি এবং তার জন্য প্রত্যাহ্বান এসেছে। সেখানে বৈশ্বিক উষ্ণতা বেড়েছে, জলবায়ুর পরিবর্তন হয়েছে, অনেক কিছু হয়েছে সারা দেশ জুড়ে। এখন সেই বিষয় নিয়ে চর্চা হচ্ছে এবং আমাদেরই মেয়ে উত্তর পূর্বাঞ্চল থেকে সে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে কি করে উত্তর পূর্বাঞ্চলে এবং সারা বিশ্বে বৈশ্বিক যে উষ্ণতা বৃদ্ধি পেয়েছে, যে জলবায়ু পরিবর্তনে মানুষের জীবনধারার যে পরিবর্তন হয়েছে, যে বিভিন্ন চ্যালেঞ্জ এসছে, তাকে কি করে মিটিগেশন করা যায়, তাকে কি করে সুরাহা করা যায়, সেই বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন চন্দ্রানী সিনহা। নমস্কার চন্দ্রানী সিনহা, তোমাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এই যে বৈশ্বিক যে পরিবর্তন হচ্ছে জলবায়ু, তা নিয়ে তুমি বিভিন্ন জায়গায় যাচ্ছ, বিভিন্ন পুরস্কারে তুমি সম্মানিত হয়েছ, তো তা আমার জন্য গর্বের বিষয়, আমরা তার জন্য গৌরব বোধ করি। তার সঙ্গে আমরা জানতে চাইব যে অসম বা উত্তর পূর্বাঞ্চল কতটা ঝুঁকির মধ্যে রয়েছে। আপনি ঠিক কথা বলেছেন। জলবায়ু পরিবর্তন আমাদের আসামে, আমরা যদি এই টার্মটাকে শুধু ভাবি বা জিজ্ঞেস করি কাউকে, খুব বেশি দিন হয়নি কি আমরা এই ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের কথা শুনেছি। এখন কি হচ্ছে কি আমরা ফ্রিকুয়েন্টলি শুনছি, যখন থেকে হিট ওয়েভ এসছে, এক্সট্রিম রেনফল, যেটার কারণে অনেক লোক মারা গেছে। এই বছরে যদি আমি ডাটা দেখি তো 76+, মানে অলমোস্ট লাইক নিয়ার অ্যাবাউট 80 লোকজন এখানে মারা গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক এখানের জীবন। তবে যদি আমরা জলবায়ু পরিবর্তনের কথা একটু বিশেষ করে উল্লেখ করি আমাদের সায়েন্টিফিক ডাটা নিয়ে, আমি নিজেকে এক্সপার্ট বলবো না, আমি অনেক বিভিন্ন ধরনের এক্সপার্টের সাথে কাজ করি, সায়েন্টিস্টের সাথে কাজ করি। অ্যান্ড আমি ভাবি আমি ওই যেটা গ্যাপ আছে আমাদের, যেটা ব্রিজ আছে, যে স্টোরিজগুলো আমি যাতে কমন পিপল আর লোকজনের কাছে আমি নিয়ে যেতে পারি, সেই জন্য খুব আমার প্রচেষ্টা থাকে আর নিজের কাজকে নিয়ে। তো জলবায়ু পরিবর্তন একটা এরকম একটা টপিক যেটা এখন বিশ্বজুড়ে লোকজন বা সায়েন্টিস্ট হোক, জার্নালিস্টরা খুব রকম কাজ করছে। আর এই কাজের মধ্যে দিয়ে আমরা মিটিগেশন দেখছি, আমরা দেখছি কি কিভাবে ওয়ার্ল্ডের কোনো একটা কোণা নেই, কোনো একটা জায়গা নেই যেখানে জলবায়ু পরিবর্তন হচ্ছে না। যে আপনি যদি এটা নিয়ে যদি জিজ্ঞেস করেন তাহলে এক্সট্রিম ফ্লাডস হচ্ছে, বন্যা হচ্ছে, আর ফরেস্ট ফায়ার হচ্ছে, আগুন লাগছে জঙ্গলে, ইভেন এক্সট্রিম রেনফল, তারপরে হিট ওয়েভ, চারিদিকে একটা খুব একটা হুলস্থুল একটা এখানে ক্রিয়েট হচ্ছে। তো সেটাই বলবো আমি। এখন আমাদের যেটা উচিত বা গভর্নমেন্টও যেটা অ্যাকশন প্ল্যান নিয়েছে, ওটার মধ্যে অনেক কিছু আছে, ক্লাইমেট প্রিপেয়ারনেস আছে, ক্লাইমেট নিয়ে বিভিন্ন রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ আছে, মিটিগেশনের কাজ আছে। কিন্তু আমরা এটাই ভাবছি এখন, যেটা এফেক্ট যেটা খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে, খুব তাড়াতাড়ি এখন স্পিডে হচ্ছে জলবায়ু পরিবর্তনের জন্য, সেটার জন্য আমাদেরকেও আমাদের কাজটা একটু স্পিড আপ করতে হবে। আমাদেরকেও এই প্রিপেয়ারনেসটা জলবায়ু পরিবর্তনের জন্য একটু ফাস্ট হতে লাগবে, তাকে যেটা স্পেসে আমাদের কাছে আসছে জলবায়ু পরিবর্তন, সেটাকে আমরা একটা ব্যালেন্সে নিয়ে আসতে পারি। আমরা দেখেছি ইতিমধ্যে আসামের চা শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জলবায়ু পরিবর্তন। অন্যদিকে একদিকে যেমন জল সেচের অভাব, অন্যদিকে মাটির স্তর শুকিয়ে যাচ্ছে এই জলবায়ু পরিবর্তনে। সেটা নিয়ে এই যে বিশাল চা উৎপাদনে আমরা 50%-এর বেশি অবদান রাখি, সেখানে এই অবস্থা এই জলবায়ু পরিবর্তনে। মানে আপনি একটু আগেই বলেছেন যে সরকার বিভিন্ন ধরনের মিটিগেশন প্ল্যান করেছে। আমরা জানি ভারত সরকার বিভিন্ন প্ল্যান করেছে, বিভিন্ন মিশন তৈরি করেছে, সেই মিশন মুডে কাজ করার জন্য। অসমে এই বিপন্ন অবস্থা কেন হলো জলবায়ু পরিবর্তনের ফলে চা শিল্পের? দেখেন, এখন যদি আমরা ইন্ডিয়ার প্যাটার্নটা ধরি, জলবায়ু পরিবর্তন সায়েন্টিস্টরা বলেছে কি সবের থেকে প্রথমে এই হিমালয়ান রেঞ্জে হবে। আসাম যদিও হিমালয়ান রেঞ্জে পড়ে না, কিন্তু এটা সমস্তলে আসামের একটা পার্ট একটা আছে। তো সবের থেকে আমরা যদি ফার্স্ট পরিবর্তন দেখি, আর ইভেন আমরা যদি কথা বলি কি মানে খুব তাড়াতাড়ি যেখানে চেঞ্জ হচ্ছে, আপনি দেখবেন টেম্পারেচার
এইবার হিট ওয়েভ যখন এসেছিল আসামের টেম্পারেচার অলমোস্ট 40 ডিগ্রি বিভিন্ন জায়গায় ডিস্ট্রিক্ট। আসামের যে অ্যাকশন প্ল্যানটা আছে সেই অ্যাকশন প্ল্যানে 27 ডিস্ট্রিক্টে 24 ডিস্ট্রিক্ট ভালনারেবল। আর খালি আসাম বলবো না আমি, আসামের আশেপাশের রাজ্য আছে, মেঘালয় আছে, নাগাল্যান্ড আছে, ত্রিপুরা আছে, আর সেই বিভিন্ন জায়গায় আপনি দেখবেন কি সেম সিচুয়েশন। তবে কি করা যায়, এখন চার কথা যখন আপনি বলেছেন, চার একটা খুব বড় একটা ঝামেলা হয়েছে কি চার যেটা আপনি জানেন কি চা মানে কতগুলো স্টেজে হয়, ফার্স্ট ফ্লাশ, সেকেন্ড ফ্লাশ, থার্ড ফ্লাশ। এই ফ্লাশগুলোতে যখন ওর বৃষ্টি কম হয় বা এক্সট্রিম রেইনফল হয়, এই চা পাতা নষ্ট হয়ে যায়। ইভেন আমি চা নিয়ে অনেক কাজ করেছি যেখানে পোকামাকড় এত বেশি হয়েছে চার উৎপাদনে, সেটা আর কি চার পাতাকে নষ্ট করে দেয়, আর প্রোডাকশন কমে যায়, ভালো কোয়ালিটির চা হচ্ছে না। যেটার জন্য আমাদের আসাম টি যে মানে খুব স্ট্রং ফ্লেভারের জন্য জানা যায় বা যেখান থেকে আমরা খুব প্রফিট করি এক্সপোর্ট করে, সেটার প্রোডাকশন অনেক কমে গেছে। খালি চা বলবো না আমি, অ্যাগ্রিকালচারেও যদি আপনি দেখেন কি আমাদের এখান থেকে প্যাডি হয়, আমাদের এখান থেকে চাল বা বিভিন্ন রকমের সবজি হয়, বা বিহুতে আমরা যখন বিহুতে শাক বানাই, যতগুলো ভ্যারাইটি আছে, যতগুলো বিভিন্ন রকমের শাক আছে, সেটা কমে গেছে, আজকাল পাওয়া যায় না। সেটাও একটা কারণ। আমাদের ফুড সিকিউরিটি নিয়ে একটা খুব বড় একটা প্রশ্ন এসে যায় যখন আমরা জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করি বা দেখি। অনিশ্চয়তা, খাদ্যের ভাণ্ডারেও অনিশ্চয়তা দেখা যাচ্ছে একদম। এবং কৃষি, তার সঙ্গে আরও একটা বিষয় রয়েছে, যারা কৃষি মজদুররা রয়েছেন বা কৃষকরা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেরেছি অসম বা উত্তর পূর্বাঞ্চলে যে কৃষি ঋণের যে ব্যবস্থা, যে ঋণের মাধ্যমে তারা জলসেচটা হয়তো ভালো মতো করতে পারবে বা ভালো বীজের ফলন বা কৃষি ক্ষেত্রকে রক্ষা করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু সরকারি অবহেলা বা সরকারি দৃষ্টিকোণ থেকে তাদেরকে এড়িয়ে যাওয়া হচ্ছে, যে বিষয়টা তাদেরকে আনা হচ্ছে না আয়তনে। আমার মনে হয় যেটা সেই বিষয়টাও বোধহয় জরুরি আছে, যেখানে তাদের কৃষি অর্থনীতিকে সবল করতে আরও মানে সেখানে জলবায়ু পরিবর্তনের একটা প্রত্যাহ্বান রয়েছে, তার সঙ্গে সরকারি যে অনুদানগুলো আছে যদি সঠিকভাবে বাস্তবায়িত না হয়, তাহলে কৃষকদের ক্ষেত্রে চ্যালেঞ্জটা আরও বড় হয়ে যাচ্ছে, যার ফলে জিনিসপত্রের দাম বৃদ্ধি অবশ্যম্ভাবী। কি বলেন আপনি? অবশ্যই। আর কৃষিদের যখন আমরা কথা বলি, কৃষিদের আমরা হেলথ নিয়েও কথা বলতে হবে। আপনি ভাবেন কি 40 ডিগ্রি যখন একটা জায়গার তাপমান বা টেম্পারেচার হাই হয়ে যায়, তখন একটা লোক কি করে নিজের জায়গায় কাজ করবে, কি করে বাইরে এত টাইম দেবে, আর তারপরে কি করে জল ছাড়া কাজ করবে নিজের জায়গায়। তো সেগুলো জিনিসও গভর্নমেন্ট যদি চোখে রেখে অনেকগুলো অ্যাকশন প্ল্যানের সাথে অ্যাকশন করে গ্রাউন্ডে, আর আর ম্যাপিং একটা খুব ইম্পর্টেন্ট কথা, কি কি জিনিসের আমরা জলবায়ু পরিবর্তনের আমরা দেখছি চোখে বা আমরা ফিল করছি কি হচ্ছে। আমাদের প্রিপেয়ারনেস একটা খুব বড় জায়গা যেখানে আমরা এখন অবধি প্রিপেয়ার্ড না। এই তো আমরা যে এই যে হিট ওয়েভের কথা আমরা আগেই বলছিলাম, যে হিট ওয়েভে আমরা দেখেছি এবার যে মঙ্গলদৈতে এক ভদ্রলোক তার পুকুরে খেতি করেছে, সেখানে পুকুরে মাছ চাষ করেছে, সেখানে প্রায় তার 20 টন মাছ এই গরমে, অতিমাত্রা গরম বৃদ্ধি হতে সব মাছ মরে গেছে। তো এইরকম প্রত্যাহ্বানগুলো আসছে, দেখার পরও যদি সরকার নীরব থাকে, তাহলে আমাদের এই চ্যালেঞ্জটা কিন্তু বাড়বে, কমবে বই কি না। তাছাড়াও আমরা যেটা বলছিলাম যে উত্তর পূর্বাঞ্চলে যে বিষয়গুলো রয়েছে, যে হিমালয়ান রেঞ্জ তো রয়েছে, আমরা দেখেছি যে উত্তরাখণ্ডে কীরকম একটা ভয়ঙ্কর দুর্যোগ এসছে, আবার দেখেছি নেপাল থেকে বিহার পর্যন্ত, অসমে দেখা গেছে 2-3বার ফ্লাড ওয়েভ এসছে। এগুলো সমস্ত কিছু জলবায়ু পরিবর্তনের কারণ কি? হ্যাঁ, অবশ্যই। আসামে আপনি দেখেন কি ফ্লাড প্যাটার্ন অনেক চেঞ্জ হয়েছে। আগে নদীতে জল আসতো, আজকাল নদীতে জল আসে না। যেগুলো ছোট ছোট আমরা নদীর থেকে বেরিয়ে গেছে, যেগুলো ট্রিবিউটারিজ বলি আমরা, তো সেইগুলো জায়গায় আমরা দেখি কি ফ্লাড হচ্ছে, আর এরকম জায়গায় হচ্ছে যেখানে আগে কখনো ফ্লাড হতো না। এইবার জিনিসটা হলো কি ফ্লাডের সাথে ইরোশন এত হাই লেভেলে বেড়ে যাচ্ছে আসামে। ইনফ্যাক্ট এটা হচ্ছে এক্সেসিভ রেইনফলের জন্য। এক তো হচ্ছে ইরোশন, পরে হচ্ছে ল্যান্ডস্লাইড, এত বেশি ল্যান্ডস্লাইড, আর মানুষের এত ক্ষতি
ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি দেখবেন কি যখন মনসুন টাইম থাকে, মনসুনে যেটা আমাদের শ্রাবণ মাস বলি বা যেখানে বৃষ্টি হওয়ার কথা বলি আর কি, যেই মাসে, সেই মাসে আমরা দেখি বৃষ্টি কম, আর পরের মাসে আমরা দেখি এক্সট্রিম বৃষ্টি। এখনো এই টাইমটাতে কিন্তু আমরা দেখছি এখানে বসে কি বাইরে বৃষ্টি হচ্ছে, এটা কিন্তু বৃষ্টির টাইম নয়। এই এই যেটা বৃষ্টি হচ্ছে এটা পিছিয়ে গেছে সামওয়াট। তো এইসব সব জলবায়ু পরিবর্তনের জন্য হচ্ছে। ইনফ্যাক্ট আমি বলছি এখন না, আমি না, আমার সায়েন্টিস্টরা বলছে কি আসাম 2050 অবধি টেম্পারেচার এত হাই হয়ে যাবে, আর যেটার জন্য আমাদেরকে প্রিপেয়ারনেস নিতে লাগবে, অ্যাডাপ্টেশনে আসতে লাগবে। কিন্তু আমরা কি অ্যাডাপ্টেশনে যাচ্ছি? সেটাই কথা। এখন আমাদেরকে গভর্নমেন্টের থেকেও কিছু একটা সার্কুলার আসতে হবে, অ্যাওয়ারনেস ক্যাম্পস হতে লাগবে, যেটা আমরা জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করতে পারি অন গ্রাউন্ড। আর গ্রাসরুটে যারা ভালনারেবল আছে, কমিউনিটি আছে, কমিউনিটির সাথেও কথা বলতে লাগবে কি ওরা কিছু রেজিলিয়েন্স বা কিছু অ্যাডাপ্টেশন করেছে নিজের মধ্যে, যেটা আমরা স্টাডি করে অন্য কমিউনিটিকেও আমরা স্প্রেড করতে পারি। অন্যদিকে আমাদের জঙ্গলের উপর ডিপেন্ডেন্সি করা, যে আদিবাসীরা রয়েছেন তাদের জঙ্গলের উপর ডিপেন্ডেন্সিটা অনেক বেশি। আবার অনেক জায়গায় আছে যেখানে কারেন্ট পৌঁছায়নি, এখন পর্যন্ত যাদের থাকার জন্য একটা ভালো ঘর নেই, তারাও অবভিয়াসলি ফরেস্টে যাচ্ছে, ফরেস্টের উপর তারা ডিপেন্ডেন্সি, তারা জঙ্গল কাটছে অবাধে, সেই জঙ্গল থেকে তাদের প্রাণ বাঁচানোর চেষ্টা করছে, সেই জঙ্গলকে তাদের জীবিকা হিসেবে গ্রহণ করেছে। তাছাড়াও আমাদের অসমে গোয়ালপাড়া এবং ডিমা হাসাও জেলাতে দেখেছি আমরা জুম কাল্টিভেশন হয়, যে জুম কাল্টিভেশনের যে ফসল বেরিয়ে আসে তাও বাজারে আবার চড়া দামে বিক্রি হয়। তো এই সমস্ত যে ফরেস্টের উপর ডিপেন্ডেন্সি, যেখানে ফরেস্টকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, জুম কাল্টিভেশনকে নিষিদ্ধ করার পরও যে বিষয়গুলো হচ্ছে, সেই বিষয়গুলোকে আমরা কি করে অ্যাড্রেস করতে পারি, কি করে এই জলবায়ু পরিবর্তন যে হচ্ছে, যে উষ্ণতা বাড়ছে, তাকে কমানোর জন্য আমরা কি ধরনের ব্যবস্থা নিতে পারি সাধারণ মানুষরা? আমরা এক তো সবের থেকে বড় কথা হচ্ছে গাছ কাটা হচ্ছে, যা পরিমাণে গাছ কাটা হচ্ছে আর কি। আপনি দেখবেন কি ফরেস্ট কভার আমাদের অনেক কমে গেছে। আমাদের যেটা ফরেস্ট এরিয়া ছিল, জঙ্গলের এরিয়া ছিল, সেটা এখন 1/4 বা কিছু, আমি এখন ডাটা নিয়ে বলবো না, আমার কাছে নেই এখন, কিন্তু অনেক কমে গেছে, যেটার জন্য ডিফরেস্টেশন একটা খুব বড় কারণ ক্লাইমেট চেঞ্জের। আর ম্যানমেড ম্যাক্সিমাম জুম কাল্টিভেশন একটা কারণ হতে পারে, কিন্তু যারা নতুন জুম করছে ওদের জন্য আমি বলবো না কি পুরনো যেটা টেকনিক ছিল জুমের, সেটাতে কোনো মানে সেটা সায়েন্টিস্টরা বলেছে একটা কারণ, কিন্তু এটা অনেক স্টাডি হয়েছে। যেটা ইম্পর্টেন্ট ছিল জুমে কতগুলো প্লাস পয়েন্টও আছে ইনফ্যাক্ট, তো ইন্ডিজিনিয়াস ওয়েতে যদি করা হয় জিনিসগুলো। কিন্তু যেটা দেখা যাচ্ছে এখন কি ডিপেন্ডেন্সি, পপুলেশন একটা খুব বড় কারণ হয়ে গেছে জলবায়ু পরিবর্তনের জন্য। আমরা যখন চেঞ্জেস দেখেছিলাম আজকের থেকে 100 ইয়ার্স এগোর যেটা ডাটা ছিল 100 বছর আগে, আর এখন 100 বছর পরে যেটা ডাটা আমাদের কাছে আছে, মানে খুব বিশাল বড় একটা নাম্বার একটা যেটা দেখেছি। আর যদি আমরা রেইনফল প্যাটার্নসও দেখি কি কত বৃষ্টি হতো আগে, এখন কত হচ্ছে, সেটাও একটা বিশাল বড় একটা কারণ। তো পপুলেশন নিশ্চয়ই একটা খুব বড় একটা কারণ এই জলবায়ু পরিবর্তনের জন্য। এবার হচ্ছে কথা কি কিভাবে এই জমি হোক বা এই ফরেস্টের যেটা নাম্বার আমরা ইনক্রিজ করা যায়। আমার মনে হয় যতক্ষণ সিভিক বডি গভর্নমেন্টের সাথে বসে এইগুলো কথা ডিসকাস হয় না, যতক্ষণ গ্রাউন্ডে যারা কাজ করে, যারা ভুক্তভোগী, ওরা যদি গভর্নমেন্টের সাথে কথা বলে না, আসে না, আমরা এই প্রবলেমটা কোনোদিনও সলভ করতে পারবো না। টেম্পারেচার আরও হাই হবে, আর সবের থেকে যারা ভালনারেবল, যারা খুব এক্সপোজড, মানে এই রোদের সাথে বা জলবায়ুর সাথে, ওদের খুব কষ্ট হবে আগামীকালে। এই মুহূর্তে নিয়েছি ছোট্ট একটা বিরতির, সঙ্গে তখন ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আমরা কথা বলছি সোজা কথায়, আমাদের সঙ্গে রয়েছে জলবায়ু পরিবর্তনের বিশেষজ্ঞ। উনি উত্তর পূর্বাঞ্চল থেকে সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছেন, চন্দ্রানী সিনহা। চন্দ্রানী সিনহা থেকে আমরা আরও জানতে চাইব যে
জনস্বাস্থ্য একটা বড় বিষয়। এই জলবায়ু পরিবর্তনের সঙ্গে জনস্বাস্থ্যের ক্ষেত্রে কেমন চ্যালেঞ্জগুলো আসছে? আমরা যদি জনস্বাস্থ্য নিয়ে কথা বলি, ডেঙ্গি অনেক বাড়ছে, যেগুলো আপনি রেসপিরেটরি যেগুলো লাংসের সাথে জড়িত যেগুলো ডিজিজ সেগুলো বাড়ছে, ক্যান্সার বাড়ছে, আর হিট স্ট্রোক বাড়ছে। হিট স্ট্রোক এখন খুব বেশি কমন হয়ে গেছে। কেন হচ্ছে জিনিসগুলো? যখন সাডেনলি টেম্পারেচার বাড়ে তো আমাদের বডিটা অ্যাক্লামেটাইজড না সেই টেম্পারেচারে থাকার জন্য, এক্সপোজার বেড়ে যায়, যেটার জন্য আমাদের যেগুলো বডিটা সিস্টেম সেগুলো সব মানে ভুলভাল কাজ করে, ইন সিম্পল ওয়ার্ডস। আর তার জন্য যখন হিট স্ট্রোক হয় লোক একটার, আমরা কি প্রিপেয়ার্ড সেই লোকটার মানে হিট স্ট্রোকে কী করতে লাগে, কি কোথায় নিয়ে যেতে হবে, ফার্স্ট এইড কি হতে লাগে হিট স্ট্রোকের জন্য, আমরা কি প্রিপেয়ার্ড? সেটা আমি আমার মনে হয় না কি আমরা প্রিপেয়ার। আমাদের মেডিকেল কলেজ হসপিটাল হোক, আমরা কি এত সজাগ যে হিট স্ট্রোকের পেশেন্ট যদি একটা সার্টেন এরিয়াতে বেড়ে ওঠে বা নাম্বারস বেড়ে যায়, আমরা কি সজাগ কি ওদেরকে ফার্স্ট এইড বা হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওরা কি একদম রেডি থাকবে কি ওদেরকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য? এইগুলো ছোট ছোট জিনিস এসে যায় যেগুলোর জন্য আমাদের আরও অ্যাওয়ারনেস দরকার, আরও প্রিপেয়ারনেস দরকার। এইবার হয়েছে আমাদের কৃত্রিম যেটা এই যে কি বলে বন্যা হচ্ছে, আমাদের এখানে ফ্লাড হচ্ছে, আরবান ফ্লাড বাড়ছে। এই আরবান ফ্লাডের সাথে কত ডিজিজ আমাদের ভেতরে ঢুকে যায় আমরা সেটাও জানি না। তো আমাদেরকে কে বলবে? মানে এক তো হয়েছে অ্যাজ এ জার্নালিস্ট আমার ডিউটি আপনাদের কাছে সেগুলো নিউজ নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমাদের বাইরেও এই জিনিসটা একটা পার্টিকুলার ওয়েতে গভর্নমেন্টের থেকেও মানে আসা উচিত, পুশটা থাকা উচিত কি অ্যাটলিস্ট একটা বেসিক জিনিস যেটা হেলথ, একটা বেসিক রিকোয়ারমেন্ট, একটা নিড একটা। তো এই নিডটাকে মানে আমরা যদি জলবায়ু পরিবর্তনের সাথে আমরা এটা ম্যাচ করছি, আমরা দেখছি কি কত কিছু চেঞ্জ হচ্ছে, সেটাও একটা খুব আর্জেন্ট একটা ব্যাপার হয়ে গেছে। এটাও অ্যাকশন প্ল্যানে ইমিডিয়েট এফেক্টে যাতে আসে সেটার জন্য আমরা এখন ট্রাই করছি। আমরা দেখেছি গুয়াহাটি মহাবিদ্যালয়ে স্কুলে পড়ুয়া ছাত্রী হিট স্ট্রোক হয়, তো প্রপার ট্রিটমেন্ট না পেয়ে মেয়েটি মারা যায়। গুয়াহাটি মেডিকেল কলেজে মেয়েটি মারা যায়। তো এই যে স্কুলে যে হিট ওয়েভ হলে স্কুলে আমরা দেখেছি সরকারকে মানে 1 মাসের মধ্যে প্রায় বা 2 মাসের মধ্যে হয়তো 2 বার নোটিফিকেশন দিতে হয়েছে স্কুল বন্ধের। তো এই যে বিষয় যে প্রথম অবস্থায় আমাদের ছোট ছেলে মেয়েদের বা ছাত্রছাত্রীদের এফেক্ট করছে, সেই জায়গায় স্কুল কলেজগুলোকেও সেই পরিস্থিতি যেন তারা তৈরি থাকে, তাদের জন্য মেডিকেলের ব্যবস্থা থাকে সঙ্গে সঙ্গে, এবং তাদের যেখানে প্রেয়ার বা অ্যাসেম্বলি করানো হয় সেই বিষয়গুলোর ক্ষেত্রে আপনি কি মনে করবেন? সেখানেও কিছু কঠোরভাবে কোনো নীতি নির্দেশিকা সরকারের তরফ থেকে দেওয়া উচিত? খুব দরকার, খুব দরকার। মানে যেখানে যেখানে পারা যায় মানে স্কুলই হোক তা গভর্নমেন্ট অফিসই হোক, যেখানে দরকার সেখানে এইগুলো সার্কুলার বা গভর্নমেন্ট নোটিস খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল আমি বলছি কি যখন আমাদের এই নর্থের দিকে খুব হিট ওয়েভ চলে, গভর্নমেন্ট কিন্তু লোকাল গভর্নমেন্ট থেকে অনেক কিছু আসে বা লোকজনকে বলা হয় কি আপনারা মিনিমাম টেম্পারেচার ইউজ করবেন, ঘরে লাইট কম ইউজ করবেন, কম্পিউটারের কাছে কম থাকবেন, পর্দা সব সময় রাখবেন যাতে ময়েশ্চার একটা ঘরে একটা সার্টেন অ্যামাউন্ট থাকে, আর সান এক্সপোজার মানে রোদে যাওয়া কম করবেন। এগুলো আমরা দেখেছি, আমরা যখন স্টোরি বাইরের স্টেটের ফলো করি সেগুলো থাকে, একটা সার্কুলার থাকে। কিন্তু যখন কারণ এইবার কি হয়েছে জলবায়ু পরিবর্তন এরকম জায়গায় বেশি টার্গেট হচ্ছে বা এরকম জায়গায় চেঞ্জেস আছে যেগুলো ভালনারেবল ছিল না, যেরকম ত্রিপুরা ভালনারেবল হয়েও এত ভালনারেবল না, যেরকম সাইক্লোন প্রোন এরিয়া ওড়িশা। আমরা যদি ওড়িশা আর ত্রিপুরাকে কম্পেয়ার করি, ওড়িশাতে বেশিরভাগ স্কুলে আপনি দেখবেন প্রিপেয়ারনেস আছে, সব কিছু ওরা ভালো মানে আগের থেকে বুঝে রাখে। কিন্তু ত্রিপুরাতে যদি কম্পেয়ার করেন মানে ইজ ত্রিপুরা লাইক ক্লাইমেট প্রিপেয়ার্ড? ত্রিপুরা ইজ নট প্রিপেয়ার্ড তিল না। তো যেখানে লেস আমরা ভাবি কি ক্লাইমেট চেঞ্জের এফেক্ট কম হতে পারবে, ওই জায়গাগুলোতে রাজ্যগুলোতে এখন খুব স্পিড আপ হয়ে যাচ্ছে,
ক্লাইমেট চেঞ্জের এফেক্টগুলো। তো এটাই মনে রেখে মানে আমাদেরকে, আমরা যতই মানে ক্লাইমেট চেঞ্জ স্লো হোক বেশি হোক, আমরা জানি না কখন কি এফেক্ট আমরা দেখতে পাই চোখের সামনে। তো এই স্কুল হোক কলেজ হোক সবার জন্যই আলাদা আলাদা একটা কারিকুলাম, একটা আমি ভাবি কি প্রিপেয়ার্ড করে রাখা উচিত আগামীকালে, যাতে কোনো বিপদ আসে না। ত্রিপুরার কথা যখন আপনি বলছেন তখন আমাদেরও মনে আছে, আমরা সেই নিউজ আমরা করেছিলাম যেখানে দেখা গেছিল যে যখন হঠাৎ ফ্লাড আসে, সরকারের হাতে বা পুলিশ প্রশাসন যারা উদ্ধার কাজে আসে তাদের হাতে পর্যাপ্ত লাইট বা তাদের নিজেদের লাইফ জ্যাকেট পর্যন্ত তাদের ছিল না। সেখানে প্রায় 50,000-এর বেশি মানুষ ডিসপ্লেসড হয়েছে, প্রায় 80 জনের মতো মানুষ মারা গেছে। এই যে সরকারের যে খামতি, এই যে গাফিলতি যেখানে দেখা যাচ্ছে, তার সঙ্গে আমাদের রয়েছে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান, ন্যাশনাল 8টা ন্যাশনাল মিশন সরকার চালু করেছে। তো এই যে গ্যাপিং কি করে পূরণ করা যায়? আমাদের অনবোর্ড আরও এক্সপার্টসকে আনতে হবে যে নর্থ ইস্টে কাজ করেছে, ইনফ্যাক্ট যারা গ্রাউন্ডে গিয়ে যারা কমিউনিটির সাথে কথা বলতে পারে, ওদেরকে বোঝাতে পারে। আর আমি ভাবি কি ইনফ্যাক্ট ইন্ডিজিনিয়াস আমাদের যে কমিউনিটিস আছে, যারা ওদের কিছু নলেজ আছে, ওদের কিছু জ্ঞান আছে যেটা অনেক যুগ যুগ ধরে ওরা এটা ইউজ করছে, এটাকে নিয়ে আসছে বারে বারে, আমরা ওদের থেকে অনেক কিছু শিখতে পারি। এখন ক্লাইমেট চেঞ্জ হোক বা গরম যখন বেড়েছে, ওরা কি করছে, ওদের ফুড হ্যাবিটস কি করে চেঞ্জ হচ্ছে, বা ওরা নতুন কি অ্যাডাপ্টেশন করেছে, আমরা যদি কথা বলি, আমরা যদি লোকজনের সাথে গিয়ে দেখা করি, কথা বলি, তখনই আমরা একটা সলিউশনে আসতে পারবো। এরকম না কি আমরা এসি রুমে বসে একটা পলিসি বানিয়ে ফেলেছি যাদের কাছে আমরা কখনো যাইনি বা কারোর সাথে সাক্ষাৎ করিনি। তো এইগুলো জিনিস মনে রেখে আমাদের প্রত্যেক কমিউনিটির কাছে যেতে হবে, আমাদের কমিউনিটি লিডারের সাথে কাজ করতে হবে, ওদের থেকে সলিউশন নিতে লাগবে, আমাদের কাছ থেকে ওরা মানে কি চায়, আমরা কি লিখতে পারি ওদের স্টোরি। অ্যাজ এ জার্নালিস্ট আমি কি করতে পারি, বিকজ জার্নালিস্টদের ডিউটি হলো কি যেটা কষ্ট হচ্ছে গ্রাউন্ডে, যা প্রবলেম হচ্ছে সেটা গভর্নমেন্টের সামনে নিয়ে রাখা, আর গভর্নমেন্টের থেকে যা হচ্ছে এটা কমিউনিটিতে যখন আমরা যাই, আমরা তার মানে আমরা ওই ব্রিজ হয়ে যায়, আমরা ওই গ্যাপটা মানে ছোট করার চেষ্টা করি। তো ইনফ্যাক্ট আমরা যদি কমিউনিটির সাথে দেখাই করি না, আমরা সলিউশন লেভেলে আসতেই পারবো না, যেটা আমার পার্সোনাল একটা ওপিনিয়ন। তো আমি ভাবছি কি এইগুলো জিনিস খুব ইম্পর্ট্যান্ট মনে রাখা উচিত। অ্যান্ড আগামী দিনে যা ক্লাইমেট চেঞ্জ করবে বা নিয়ে আসছে, এটা খালি আসামের কথা বলছি না, আমি বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রবলেম হচ্ছে, এন্ডেমিক বাড়ছে, এপিডেমিক বাড়ছে, এক্সপোর্টসের যদি দেখেন আপনি, ব্যালেন্স অফ বিওপি ইন্ডিয়ার ইকোনমির কথা যদি বলেন, ক্লাইমেট ফাইন্যান্সের উপরে কত টাকা লস হচ্ছে আমাদের কান্ট্রির, আমি খালি ইন্ডিয়ার কথা বলছি, বাকি কান্ট্রিজ তো আছেই। তো সেটা কীরকম মিটিগেট করা যায়, সেটাকে নিয়ে কীরকম আমরা ডিসকাস করতে পারি, লোকাল সলিউশন, স্টার্টআপস অন ক্লাইমেট চেঞ্জ, রিনিউয়েবল এনার্জি, সেটা আমরা কীভাবে লোকজনকে উৎসাহ দিতে পারি যাতে নতুন কিছু আনুক, টেকনোলজিক্যাল সলিউশন আনুক, সেটা নিয়ে। তো এটা নিয়ে অনেক বিশাল বড় একটা টপিক, বিশাল বড় কাজ আমাদের সামনে, আর অনেক কিছু করার আছে ইনফ্যাক্ট। এই মুহূর্তে নিয়েছে ছোট একটা বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আমরা কথা বলছি চন্দ্রানী সিনহার সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি যে 2018-তে ওয়ার্ল্ড ব্যাংক একটা তার প্রতিবেদন দিয়েছে, যেখানে বলা হচ্ছে মানুষ বাস্তুচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে। গোটা বিশ্ব জুড়ে 2050-এর মধ্যে প্রায় 14.3 কোটি লোক বাস্তুচ্যুত হতে পারে, মানে তাদের বাড়িঘর ছেড়ে পালাতে হবে। যেমন সমুদ্রের গর্ভের যে জীব মানে প্রাণীরা রয়েছে, তারা আরও শীতলে চলে যাচ্ছে তাদের বাঁচার ঠাঁই খুঁজে। অন্যান্য দিকে দেখা যাচ্ছে জীবজন্তুরা তাদের যে আবাসস্থল ছিল তা ছেড়ে তারা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। ঠিক একই অবস্থা মানুষের ক্ষেত্রে হতে পারে বা হচ্ছে। বিভিন্ন জায়গায় লোকেরা মাইগ্রেশন করছে, এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে যাচ্ছে জীবনকে বাঁচানোর জন্য। তার যে টেম্পারেচারের সঙ্গে তার সামঞ্জস্য হচ্ছে না, যে প্রকৃতিতে সে বড় হয়ে উঠেছিল সেই প্রকৃতি তার অসহ্য হয়ে উঠেছে। এই মাইগ্রেশন নিয়ে আপনি অনেক কিছু করেছেন এবং আপনি আমাদেরকে সারা বিশ্বের
কাছে পরিচিত করে দিয়েছিলেন সেই মাইগ্রেশন একটা ইস্যু, যে বিষয় নিয়ে এই যে জলবায়ু পরিবর্তনের সঙ্গে এই বিষয়টা কতটা জড়িত, এবং আপনি সেই বিষয়গুলো একটু যদি হাইলাইট করেন। হিউম্যান মাইগ্রেশন একটা এরকম একটা জিনিস যেটা খুব আগের প্রাচীনকাল থেকে হয়ে চলে আসছে। আসছে। আমি যদি আজকে আমার আইডেন্টিটি বলি, বোধহয় আমাদের অ্যানসেস্টাররা অনেক আগে কোথা থেকে মাইগ্রেট হয়েছিল, কিন্তু মাইগ্রেশন যখন ফাস্ট হয়ে যায় আর যেটার সাথে জলবায়ু পরিবর্তন অ্যাড হয়ে যায়, যেরকম আপনি একটু আগেই বলেছিলেন যে কৃষির কাজে অনেক অসুবিধা হচ্ছে, লোকজন ভালো করে চা উৎপাদন করতে পারছে না, এক্সপোর্ট হচ্ছে না। হ্যাঁ, এখন তারা কি করবে যখন প্রফিটই আসবে না, যখন একটা ঘরই চলবে না, তারা কি করবে? তারা কাজের জন্য আর বিভিন্ন ক্ষেত্রে মাইগ্রেট করবে, অন্য স্টেটে যাবে। হ্যাঁ, এখন মাইগ্রেশনের সাথে অনেক কিছু এসে যায়। যখন হিউম্যান মাইগ্রেশন হয়, সেই মাইগ্রেশনের সাথে ডিজিজ মাইগ্রেট করে, আইডেন্টিটি মাইগ্রেট করে, পলিটিক্স মাইগ্রেট করে। এখন ক্লাইমেট চেঞ্জ আমরা যদি শুধু ক্লাইমেট চেঞ্জ হিসেবে দেখি বা জলবায়ু পরিবর্তন, সেটা কিন্তু না। ক্লাইমেট চেঞ্জের সাথে খুব বড় একটা পলিটিক্সও জড়িত আছে, যেটা ইকোনমির সাথে কাজ করে, যেটা আমাদের সিটিজেনশিপের সাথেও কাজ করে। এখন আসাম থেকে যদি কেউ মাইগ্রেট হয়ে বাইরে চলে যাচ্ছে, ওই স্টেটের উপরে হিউম্যান লোড কত বেড়ে যাচ্ছে, আর ওই স্টেটটার কি আদৌ ক্লাইমেট চেঞ্জ প্রিপেয়ারনেস আছে বা রেজিলিয়েন্স আছে বা অ্যাডাপ্টেশন ক্যাপাবিলিটি আছে? তো ওই স্টেটে যদি প্রবলেম হয় নেক্সট, তো ওখান থেকে কোথায় যাবে? অ্যান্ড তারপরে মানে আপনি বুঝতে পারছেন, একটা চেইন সিস্টেম হয়ে যাচ্ছে একটার সাথে আরেকটার। মানে কদিন আগে আমি গেছিলাম ইনফ্যাক্ট একটা ওয়ার্কশপে, আর্ট জার্নালিজম নেটওয়ার্ক, তারা এনভায়রনমেন্ট ক্লাইমেট চেঞ্জ নিয়ে বিশ্বজোড়া কাজ করে। তো বারাণসীতে হয়েছিল। বারাণসীতে আমরা দেখলাম কি ইউপি গভর্নমেন্ট খুব কাজ করছে রিনিউয়েবল এনার্জি ইন্ট্রোডিউস করার জন্য। আমরা এক প্ল্যান্টে গেছিলাম যেখানে গ্রিন হাইড্রোজেন প্রোডাকশন হচ্ছিল আর কি। এখন বিশ্বজোড়া একটা খুব লেটেস্ট টপিক হয়েছে গ্রিন হাইড্রোজেন, যেটা আমাদের ফরেস্ট ওয়েস্ট থেকে বা ওয়েস্ট মেটেরিয়াল থেকে যেটা তৈরি হচ্ছে, আর খুব মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। ইনফ্যাক্ট আমরা কানপুর আইআইটির সাথে একটা যখন ওয়ার্কশপে ছিলাম আর কি, তখন কথা বলেছিলাম। ওরা ট্রানজিশন নিয়ে এখন কথা বলছে, যেটা জাস্ট ট্রানজিশন, ওরা একটা ক্যাম্পেইন চালায়। এই ট্রানজিশনে হয়েছে যারা কোল মাইনিংয়ে কাজ করে, যারা মাইগ্রেট করছে, এখন কোল এখন কমিয়ে দিচ্ছে প্রোডাকশন গভর্নমেন্ট, বা যারা কোল থেকে রিনিউয়েবল এনার্জিতে যে লেবাররা ট্রানজিট করতে চায়, তারা কি করছে, ওদের কি হবে, নেক্সট কি হবে? তো আমাদের আসামেও আছে কোল ইন্ডাস্ট্রি। এখন আমরা যদি আপার আসাম যাই, মার্গেরিটা, লিডো, ওই সাইড খুব কোল মাইন আছে। তো পাশে মেঘালয় আছে। হ্যাঁ, মেঘালয় আছে। তো এখন যদি গভর্নমেন্ট থেকে অর্ডারস আসে কি কোল মাইনিং কমিয়ে দেবে, বা তারা কি করবে? ওরা কোথায় যাবে? ওদেরকে হয়তো মাইগ্রেট করতে হবে, নেইলে গভর্নমেন্টকে কিছু একটা পলিসি নিয়ে আসতে হবে যেখানে ওদেরকে আবার কোনো একটা চাকরি বা কিছু একটাতে এঙ্গেজ করা যায়। তো মাইগ্রেশন আমরা দেখছি কি যেখানে আমরা রিনিউয়েবল এনার্জি, সোলার ইন্ট্রোডিউস করছি, ওখানেও কিন্তু মাইগ্রেশন হচ্ছে একটা মিনিমাম লেভেলে। আজকের থেকে মেবি 5-10 বছরে আমরা যেটা হিসেব আমরা দেখব, হিসেবটাও খুব বেড়ে যাবে হিউম্যান মাইগ্রেশনে। তো পলিসি লেভেলে কিভাবে চেঞ্জ আনা দরকার, বিশ্বজুড়ে কি কাজ হচ্ছে মাইগ্রেশন নিয়ে, সেটা আমরা দেখে যদি আমাদের সাথে স্টেটের সাথে কম্পেয়ার করে কিছু একটা পলিসি মেথড আনতে পারি, অ্যাকশন আনতে পারি, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট আজকের দিনে। তো মাইগ্রেশন খালি মাইগ্রেশন না, মাইগ্রেশনের সাথে অনেক কিছু জড়িত আছে। মানস অভয়ারণ্যেও হাইড্রোজেন কালেকশন করার জন্য একটা প্রস্তুতি বা ওখানে একটা পাইলট প্রজেক্ট বা মতো ওরা কাজ একটা করতে সেখানে চলছে বা করছে। তার সঙ্গে রিনিউয়েবল এনার্জির কথা যেটা বলেছে, এটা সত্যিকারে অসমে যখন রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে অসম সরকার 70% ছাড় দিচ্ছে, যে রিনিউয়েবল তোমরা সোলার প্ল্যান্ট করো, আমরা তাতে সহযোগিতা করছি। কিন্তু দেখা যাচ্ছে মিটারের এত বিল হচ্ছে, লোকেরা প্রতিবাদ করছে, কিন্তু সোলারের দিকে যেতে চাইছে না বা আগ্রহ নেই, বা সোলারের প্রথম যে ইনিশিয়াল যে কস্টিংটা অনেক বেশি, তার জন্য যে এই যে ডিপেন্ডেন্সি অন মানে ইলেকট্রিসিটি, সেটাও আমাদের আগামীতে কমাতে হবে, বা এসি যেটা ব্যবহার, এসির ব্যবহারটা কমাতে হবে। কিন্তু তার সঙ্গে মানে ইলেকট্রিসিটির ব্যবহার তো কমবে না, কিন্তু তার বিকল্প পথ রিনিউয়েবল এনার্জির কথা যেটা বলা হচ্ছে, যে সোলারের উপর যদি আমাদের ডিপেন্ডেন্সিটা বাড়ে, তাহলে
সরকারের যে চড়া দামে কিনে এনে আমাদেরকে দিতে হচ্ছে যে বিদ্যুৎ বা হাইড্রো ইলেকট্রিসিটির উপর, যেটা হাইড্রো ইলেকট্রিসিটি থেকে একটা বিপদের ঝুঁকি থাকে, কারণ ভারতবর্ষে যে পুরাতন যেগুলো রয়েছে সেগুলো মানে ছোট ছোট বাঁধের উপর নয়, বিশাল বিশাল বাঁধের উপর তার একটা ঝুঁকি রয়েছে। এই যে ড্যামগুলো রয়েছে গোটা দেশ জুড়ে, আমরা দেখেছি সিকিমে কি হয়েছিল, ঠিক না? সিকিমেও জলবায়ু পরিবর্তনে ভীষণভাবে সিকিম ক্ষতিগ্রস্ত। কি বলেন আপনি? খুব বেশি, খুব বেশি। সিকিমে ইনফ্যাক্ট এখন অবধি যে সিকিমে ঘটনা ঘটেছে, এখন অবধি এই মানে জিনিসটার থেকে লোকেরা বের হতে পারেনি, এখনো সাফার করছে, রাস্তা ভালো না, ভেঙে গেছে। তো সিকিমে একটা খুব বিশাল বড় একটা ট্রানজিশন চলছে ইন টার্মস অফ ক্লাইমেট চেঞ্জ। আর রিনিউয়েবল এনার্জি যখন আমরা বলি, আমরা কথা বলছি সোলার পার্ক, যেখানে বিশাল বড় এরিয়াতে সোলার প্যানেল লাগানো হবে অ্যান্ড এনার্জি জেনারেট করা হবে। কিন্তু আমরা কি প্রিপেয়ার্ড আছি? সোলার যদি ওয়েস্ট হয়, আপনি ভাবতে পারছেন কতটা ওয়েস্ট হবে, আর সেই ওয়েস্টটা আমরা করব কি? এবার লোকেরা এত কনভিন্স হচ্ছে না কিন্তু সোলার নিজের বাড়িতে লাগানোর জন্য, কারণ ইনিশিয়াল কস্ট যেটা খুব বেশি। আর কস্ট ম্যাক্সিমাম যদি আমরা ভাবি কি ব্যাটারি কস্ট খুব বেশি, ব্যাটারি ইন্ডিয়াতে এত বেশি ম্যানুফ্যাকচার হচ্ছে না, সব মানে ম্যাক্সিমাম ব্যাটারি যে ওয়ার্ল্ডে যায়, খালি ইন্ডিয়ার কথা বলছি না আমি, চায়নার থেকে আসে। আর এবার সেই ব্যাটারি ওয়েস্টও একটা খুব বড়। এখানে ইন্ডিয়াতে অনেক কোম্পানি আছে এখন, মানে খুব বেশি নেই কিন্তু আছে কোম্পানি যারা ওয়েস্ট নিয়ে কাজ করে, কিন্তু যেটার পরিমাণ আমাদেরকে বাড়াতে হবে। আমাদেরকে ভেন্ডার্স আমরা পাই না যখন সোলার নিয়ে কাজ করি। তো সোলারে কেউ এত বেশি এই যে কি বলে টেন্ডারে আসে না লোক, মানে এটা করতে, কারণ জানে কি এখন অবধি যেটা মানে সোলারের অ্যাওয়ারনেস যা আছে সেটা খুব সঠিক কাজ করছে না, বা লোকেরা মানে একটু কনফিউজড হয়ে আছে কি নেব না বা কি হবে। কারণ এখানে যেহেতু সান থেকেও বেশি এখন একটা আমরা স্পেলে আছি, যে স্পেলে আমরা সবের থেকে বেশি সূর্যর ঊর্জা আমরা পাই, তারপরে আমরা চলে যাচ্ছি আবার ওই ট্রানজিশনে যেখানে বৃষ্টির সময় কি সোলার কাজ করবে কি না। তো এই যে ইনফরমেশনগুলো কোথা থেকে আসবে, তো আমাদের এখনো দরকার যে গ্যাপসগুলো আছে, বা যে কেউ এসে আমাদেরকে ভালো করে বোঝাতে পারে কি এক্স্যাক্টলি কি হচ্ছে। এই যে আমরা দেখেছি আপনার এই ব্যাটারি চালিত গাড়ি অনেক বেড়েছে, তারপরে আমরা দেখেছি তার পরবর্তীতে যে আমাদের সড়ক পরিবহন মন্ত্রী উনি সংসদে এসেছেন হাইড্রোজেন চালিত গাড়ি নিয়ে। এই যে বিকল্প চিন্তা ভাবনাগুলো, সেগুলো আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে। হ্যাঁ, তাই এথানল ইউজ হচ্ছে এখন গাড়িতে, পেট্রোলের সাথে 20% সাম পার্সেন্টেজ মিক্স করে সেটা ইথানল মিক্স হচ্ছে। অ্যান্ড ইথানল নিয়ে অনেক এখন চর্চা হচ্ছে। সাবসিডি, সুগার কেন বা যেখান থেকে ইথানল প্রডিউস হয়, এখানে সাবসিডি কমিয়ে দিচ্ছে গভর্নমেন্ট ট্রাই করছে নিজের মতো, কিন্তু আমার মনে হয় কি আরও দরকার। আর দরকারটা কোথা থেকে আসে, যখন যারা এইগুলোতে একদম ডাইরেক্ট লিঙ্কড আছে, যেরকম একটা রিক্সাওয়ালা এখন বিকজ অফ এক্সট্রিম হিট রিক্সা চালাতে পারছে না, ও চাইছে একটা টমটম, টোটো যাই বলে একটা ইলেকট্রিক একটা ভেহিকেল। তো ওদের সাথে যারা কমিউনিটি যারা কাজ করছে ওদের সাথে কথা বলে কি প্রবলেম ফেস করছো, কি না, কি হলে ভালো হয় তোমার জন্য, এরকম যদি আমরা ডিরেক্ট কন্ট্যাক্ট করে কথা বলে তারপরে জিনিসগুলোকে আনতে পারি, তাহলে আমি ভাববো একটা বড় একটা চেঞ্জ আসতে পারে। আমরা আরও একটা বিষয় দেখেছি যে একটা রিসার্চ হয়েছিল আইআইটি গুয়াহাটি, আইআইটি মান্ডি এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড ব্যাঙ্গালোর, যেখানে বলা হয়েছিল অসম, উত্তর পূর্বাঞ্চল এবং মিজোরাম সবচাইতে বেশি ভার্নারেবল রয়েছে প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে। সেখানে দেখা গেছে যে অসমের ধুবড়ি, গোয়ালপাড়া, বরপেটা, মরিগাঁও, শিবসাগর, যোরহাট, ডিব্রুগড়, তিনসুকিয়া এই সমস্ত অঞ্চলগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে। মানে যেখানে আবহাওয়া এত দ্রুত চেঞ্জ হচ্ছে, সেখানে ফরেস্টের উপর মানে ফরেস্ট এরিয়া ধ্বংস হচ্ছে। এই যে বিষয়গুলো চলে এসছে, তার সঙ্গে গোটা উত্তর পূর্ব জড়িত আছে, যেখানে ত্রিপুরা এবং অন্যান্য রাজ্যগুলো, মিজোরাম ঝুঁকিপূর্ণ অঞ্চল রয়েছে। সেখানে গোটা এই উত্তর পূর্ব এবং অসমের এই মানে
করণীয় কি রয়েছে স্থানীয় লোক হিসাবে, স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে লোকেরা কি কি দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে পারে, যার থেকে আমাদেরকে আগামী দিনে যেন আমরা আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে যেন আমরা একটা প্রশস্তির পথ খুঁজে পাই, কি করণীয় দরকার? ইনফ্যাক্ট একটা জিনিস আমি এখানে অ্যাড করতে চাইছি, যেটা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। আমাদের এত বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, কি আমাদের ম্যাক্সিমাম যেগুলো সিটি আছে, আরবানাইজেশন যেখানে বেশি হচ্ছে, গুয়াহাটি ফর এক্সাম্পল, আমরা একটা হিট ক্যাপসুলে তৈরি হয়ে যাচ্ছি। আপনি গুয়াহাটির থেকে জাস্ট একটু বাইরে বেরিয়ে দেখবেন টেম্পারেচার কম, কিন্তু গুয়াহাটি সিটির ভিতরে আপনি দেখবেন একদম পিক অফ সামার টেম্পারেচার কত হাই থাকে। গাড়ি ঘোড়া যেখানে লোকজন বেশি সেখানে টেম্পারেচার ইনক্রিজ হবে, কিন্তু তার সাথে যখন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়, তার সাথে যদি আপনি দেখেন কি সিটি কীরকম চেঞ্জ হচ্ছে, গভর্নমেন্টরা কীভাবে মানে স্মার্ট সিটির দিকে যাচ্ছে। কিন্তু স্মার্ট সিটির দিকে যাওয়াটা ভুল কথা না, কিন্তু ভুল হয়েছে যেখানে গরম, আপনি জানেন কি টেম্পারেচার কীরকম, এখানে সিমেন্ট, স্যান্ড, এত কনস্ট্রাকশন একসাথে, এইগুলো কি ইম্প্যাক্ট পড়ে। তো ইম্প্যাক্ট স্টাডি কি হয়েছে আজ অবধি? তো আমি ভাবি কি সিটিকে স্মার্ট তৈরি করা, নিয়ে যান, স্মার্ট সিটি বানান, লোকদের ভালো হোক, ইটস ওকে, ইটস ফাইন, ইটস গুড, কিন্তু তার সাথে একটা ইম্প্যাক্ট স্টাডিও খুব ইম্পর্টেন্ট, যাতে একটা গ্রুপ একটা তৈরি করে, একটা সায়েন্টিস্টদের, এক্সপার্টদের, যারা বলতে পারে কি ডেভেলপমেন্ট হলে মানে এই লেভেলে, এই ক্যাটেগরিতে এই স্টেপ হওয়া দরকার, যেটাতে আমাদের মানে সিটিগুলো যাতে হার্ম হয় না, বা গরমটা যেরকম ছিল এটার সাথে কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট হয় না। তো আমি বলবো কি সিভিক বডিজের খুব আর্জেন্টলি কথা বলা দরকার, যেখানে আমরা দেখছি গাছ কাটা হচ্ছে খুব বেশি রাস্তার নামে, হাইওয়ের নামে, সেইগুলো যাতে বন্ধ হয়। কারণ একটা গাছ কি রেখে বা এখানে একটা ভালো একটা সাইনবোর্ড বা কিছু একটা করে কি করা হয় না? আমরা তো দেখেছি কি বাইরে ফরেন কান্ট্রিজে বা ওয়েস্টার্ন কান্ট্রিজে এরকম অনেক এক্সাম্পল আছে, যেখানে গাছ না কেটে কিভাবে মলের ভিতরে গাছ, ইকোসিস্টেম যেটা আমরা বলি কি একসাথে, যেটা আমরা ওই ইকোসিস্টেমের পার্ট হয়ে থাকতে পারি, এরকম কিছু একটা সিস্টেম করা যায় না? তো এইগুলো জিনিস নিয়ে কমিউনিটি, সিভিক বডিজের খুব আর্জেন্টলি বসে কথা বলে আলোচনা করে এটা একটা প্রপোজাল বা কিছু একটা রাখা দরকার গভর্নমেন্টের সামনে। নইলে যদি সব কিছু এত দ্রুত হয়, এত যদি তাড়াতাড়ি হয়, ক্লাইমেট চেঞ্জও ইম্প্যাক্টগুলো তাড়াতাড়ি আসবে। এই মুহূর্তে নিয়েছি ছোটার বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আমরা কথা বলছি চন্দন সিনহার সঙ্গে। আমরা নদীকে মা হিসাবে মানি, নদীকে হিন্দু শাস্ত্রের পরম্পরা অনুযায়ী আমরা সেই নদীতে স্নান করে আমরা পবিত্র হই, কিন্তু ইতিমধ্যে গঙ্গা, যমুনা, বিভিন্ন নদী বা ছোট যেই বিভিন্ন জায়গাতে সে মানে আমাদের গুয়াহাটি হোক, গুয়াহাটির ভরলু হোক, বা যে বশিষ্ঠ নদী বলি আমরা, ইতিমধ্যেই দূষিত হয়ে পড়েছে। এই যে দূষণ যদি রোধ করা না যায়, তাও এক মানব জীবনে এক বড় প্রত্যাহ্বান, কেননা এই নদীগুলো গিয়ে সাগরে মিশছে। তো এই যে বর্জ্য পদার্থ নিয়ে যাচ্ছে, আলটিমেটলি আমাদের মানব সভ্যতার প্রতি এক অশনির সংকেত বয়ে আনছে। সেই নদী দূষণ রোধ করতে ইতিমধ্যে গঙ্গার একটা বিশাল প্রজেক্ট ভারত সরকার অভিলাষী প্রকল্প চালু করেছে। যমুনাকেও দূষণ মুক্ত করার চেষ্টা চলছে, কিন্তু আমরা দেখেছি যে কতটা কি হয়েছে। তো সেই বিষয়ে যদি একটু আলোকপাত করা যায়। আচ্ছা, নদী, যদি আমরা নদী নিয়ে কথা বলতে যাই, আমরা নদীকে পূজনীয় হিসাবে দেখি, মা হিসাবে দেখি, কিন্তু আমরা যা করছি নদীর সাথে, তা কি কোনো সন্তান করে মার সাথে? প্রশ্নটা এখানে। আমরা আমাদের সব নোংরা জাবড়া সব নিয়ে নদীতে আমরা ফেলে দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি ইকোসিস্টেম, আর সেই নদীরই মাছ খাচ্ছি কিন্তু আমরা। তো আমরা আমাদের যে লাইফ সাইকেল একটা থাকে সায়েন্সে, কে এই হিউম্যান সাইকেল, যেটার সাথে অ্যানিমাল সাইকেল আছে, প্লান্টস আছে, সব কিছু, এটা কিন্তু ব্যাক আসছে।
আমরা যেটা করছি সেটা কিন্তু আমাদের গায়ে মানে বডিতেই ঢুকছে। তো নদীর কত ইম্পর্টেন্স ইকোসিস্টেমের জন্য, সেটা নদী যখন শুকিয়ে যায় তখন একটা নদীর সাথে কত ইকোনমি রিলেটেড আছে, কত কিছু রিলেটেড আছে। এবার আমাদের নদীতে আমরা দেখছি কি নট অনলি পলিউশন, কত ইরোশন হচ্ছে। আমাদের 1950-তে যখন ইন্দো তিব্বেতিয়ান আর্থকোয়েক হয়েছিল আসামে, তখন থেকে কিন্তু ব্রহ্মপুত্র নিজের রিভার কোর্সটা, যেটা মানে নদীর এটা চেঞ্জ করে দিয়েছিল। তারপরে আস্তে আস্তে এখানে যেটা সিল্ট বলি আমরা, যেটা বালির চর পড়েছে, চর পড়া স্টার্ট হয়েছে, অনেক বিভিন্ন ট্রিবিউটারিজ হয়ে গেছে, বেরিয়েছে নদীর থেকে। তো নদীও আমরা যেরকম চেঞ্জ হচ্ছে, আমরা যেরকম ফেস করছি, নদীও ফেস করছে ইনফ্যাক্ট। তো নদীর জল গিয়ে পড়ে সমুদ্রতে। এখন বে অফ বেঙ্গলের ইম্পর্টেন্স কত বেশি ক্লাইমেট চেঞ্জে, আমি সেটা নিয়ে কথা বলতে চাই। এখন গঙ্গা হোক, যাই হোক, নদী যখন বে অফ বেঙ্গলে পড়ে যায়, বে অফ বেঙ্গল একটা গরম সাগর, মানে আমরা ওয়ার্ম সি বলি। হ্যাঁ, যখন বে অফ বেঙ্গলটা, বিকজ আমাদের ল্যান্ড হিট হয়ে যাচ্ছে, পলিউশন নদী দিয়ে যাচ্ছে, যখন এই হিটটা ট্রান্সফার হয়ে যায় বে অফ বেঙ্গলে, তো বে অফ বেঙ্গলে ডিপ্রেশন স্টার্ট হয়ে যায়। আর বে অফ বেঙ্গল হ্যাজ এ রিলেশনশিপ উইথ দ্য প্যাসিফিক ওশান, যেখান থেকে এই গরম ঠান্ডা যেখানে মিক্স হয়, এখান থেকে সাইক্লোন। আপনি দেখবেন লাস্ট কত বছর ধরে আমাদের এখানে সাইক্লোন এত বেশি বেড়ে গেছে, অল বিকজ অফ ক্লাইমেট চেঞ্জ। আর এই ক্লাইমেট চেঞ্জ বললে হবে না, হিউম্যান ইন্ট্রুশন, মানে হিউম্যান বেসড ক্লাইমেট চেঞ্জ যেগুলো হচ্ছে, মানুষরা এত ডিস্ট্রাকটিভ, সব কিছু ডিস্ট্রয় করে দিচ্ছে, যেটার কারণে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, পপুলেশন বাড়ার জন্য ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। তো সেইগুলো নিয়ে আসা উচিত আমাদের ডিসকাশনে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেরকম বেড়েছে, যেরকম আপনি দেখেন যদি নর্থে এই যে ল্যান্ডস্লাইড হয়েছে, সবসময় যে হিমাচল প্রদেশ বলেন, উত্তরাখণ্ড এত বেশি হচ্ছে, কারণ একটা ভারসাম্য আছে একটা জায়গায়। সেখানে যদি পপুলেশন ডাবল ট্রিপল হয়ে যায়, রাস্তা বানানো হয়, এই যে ডাইনামাইট লাগিয়ে ব্লাস্ট করা হয় রাস্তার জন্য, তো এই সয়েলগুলো, এই জায়গাগুলো তো মানে ফ্রেজাইল হয়ে ওঠে না, ইকোলজিক্যালি ফ্রেজাইল জায়গা। তো সেরকমই আর কি, আমাদের একটা দেখা উচিত, একটা মানে কমিটি ফর্ম করা উচিত, রিভার নিয়ে যারা কাজ করে, রিভারের ইকোসিস্টেম নিয়ে যারা কাজ করে, কে যাতে আমরা যেরকম রিভারকে করছি, এটা যদি আগামী 50 বছর পরে রিভার কি করতে পারে, মানে এটার কি কি কনসিকুয়েন্সেস হতে পারে। তো আমার মনে হয় everyone has to be respectful towards the river, towards the ecosystem, and this doesn't happen মানে সাডেনলি আমি ভাবলাম কি আজকে আমি কিছু করব না। একটা বাচ্চাকে ছোটবেলার থেকে শেখাতে লাগবে কি এটা হয়েছে তোমার ইকোলজি, এটা হয়েছে তোমার এনভায়রনমেন্ট, তুমি যা করবে এনভায়রনমেন্টের সাথে, এনভায়রনমেন্ট তোমাকে ফিরিয়ে দেবে। এই মেন্টালিটিটা যদি আমরা গ্রো করতে পারি, আমাদের নেক্সট জেনারেশনকে যদি আমরা পাস করতে পারি, তখনই আমরা সাকসেসফুল আমাদের নিজেকে বলতে পারি। আমরা দেখেছি যে যে বিশাল অর্থনৈতিক দেশ, যা মানে আমেরিকা দেখেছি আমাদের কিছু বিষয় তাদের আপত্তি রয়েছে, কিন্তু আমরা ভারতের অবস্থান ছিল স্পষ্ট কি আমরা গাছকে এখানে মাতৃ হিসেবে পূজা করি, নদীকে আমরা মাতৃ হিসেবে পূজা করি, প্রকৃতির আমরা উপাসক, আমরা প্রকৃতিকে বাঁচানোর চেষ্টা করি। যদিও আমাদের প্রকৃতি কিছুটা বিনষ্ট হয়েছে এবং যার ফল আমরা ভোগ করছি, তো সেই জায়গায় সেই এমন একটা সভ্যতা বা সংস্কৃতির জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষে যে এই যে মানে ডিগ্রেডেশন আসছে, যেখানে এখন দেখেছি যে স্কুল কলেজগুলোতে যে বাচ্চারা রয়েছে তাদের মধ্যে কিছু এই ক্লাইমেট চেঞ্জের বিষয় নিয়ে সচেতনতা করার চেষ্টা করছে সরকার, কিন্তু এটা শুধু ভারত সরকারের নিয়ন্ত্রণাধীনগুলোতেই হচ্ছে। অসম সরকার কিন্তু বা ব্যক্তিগত যে বিদ্যালয়গুলো আছে সেগুলোতে কিন্তু সেই রকম চোখে পড়ছে না। ঠিক বলেছেন। এখন আমি তাই বলছিলাম কি অ্যাওয়ারনেস যেটা দরকার এখানে আমাদের নর্থ ইস্টে, সেটা নেই। আর সেটা মানে খুব ফাস্ট করতে হবে, লোকজনকে খুব ফাস্ট ইনক্লুড করতে হবে, কারণ আমরা কমিউনিটি, আমরা এক সোসাইটি হিসাবে যদি দেখি জিনিসটাকে, আমাদের সোসাইটিরও কিছু ডিউটিস আছে।
টুয়ার্ডস এভরিওয়ান। এখন আমরা সবাই ক্লাইমেট চেঞ্জ আর জলবায়ু পরিবর্তন নিয়ে ডিসকাস করছি, কিন্তু প্যারেন্টসদেরও দরকার কি টিচার বা স্কুল যারা অথরিটি আছে, কর্তৃপক্ষ আছে, ওদের সাথে গিয়ে সেটা কথা বলুক কি এরকম যখন হচ্ছে বারে বারে, তো আমাদের ছেলেমেয়েদেরকে আপনারা শিখান কি করলে ভালো হবে, নতুন কিছু ইন্ট্রোডিউস করেন কারিকুলামে। তো তাই আমি বলছিলাম কি ইটস নট আ ওয়ান ওয়ে রোড, ইটস আ টু ওয়ে প্রসেস, যেখানে কমিউনিকেশন বা কিছু একটা তো গ্যাপ আছে যেটা আমাদের দরকার কথা বলার জন্য বা ফুলফিল করার জন্য। দেখছিলাম সোজা কথা থেকে আমরা এখন সময় হচ্ছে আমাদের বিদায় নেবার। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং চন্দ্রানী সময় দিয়েছো আমাদেরকে স্টুডিওতে আসার জন্য, অনেক অনেক ধন্যবাদ।